রাইট, এত রাত্রে আর কে থাকবে আমরা ছাড়া, এবং সাথে আছি ভূত এফএম নিয়ে আপনাদের দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। এবং শুনছেন সবসময় রেডিও পূর্তির সাথে সাথে রাতকাল চলছে ভূত এফএম। আরও একবার জানিয়ে দিচ্ছি, আমার কাছে আরও একটি ঘটনা রয়েছে। 69 এর ঘটনার মতো আমার মায়ের সাথে একই ঘটনা ঘটেছিল। ইট ওয়াজ অ্যাবাউট আচ্ছা 1993 আফটার 2 মান্থ ফ্রম মাই আচ্ছা তিনি তার জন্মানোর ঠিক উনি বোঝাতে চেয়েছেন আসলে তার ১৯৯৩ সালের এই ঘটনাটা, এবং তিনি বলছেন যে আমরা তখন যশোরের জেল কোয়ার্টারে থাকতাম। একদিন এক ফকির আসে আমার মায়ের কাছে ১ গ্লাস পানি চাইল। তো আমার মা আমার বাবাকে বলল যে আ তাকে চালও দিতে। তো মা ১ গ্লাস পানি এবং চাল ওই ফকিরকে দিল। বাট ফকিরটা পানি খেলো অ্যান্ড সে চালটা হাতে নিয়ে ফু দিল এবং বলল যে, "এই চালটা তুই একা খাবি অ্যান্ড কাউকে দিবি না। অ্যান্ড এর স্বাদ সম্পর্কে কেউ কাউকে কোনোদিন কখনো কিছু বলবি না।" এবং আ আমরা আমরা আচ্ছা আমার আম্মাকে আচ্ছা কি আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা। আমাকে তুই যশোরের এক মাজারে এবং সেই মাজারের নামটা তিনি ভুলে গেছেন। তিনি বলছেন আচ্ছা সেই মাজারে তিনি থাকেন আরকি, এরকম একটা পরিচয় দিয়েছিলেন। তো তার মা যেটা করলেন যে হাতে চাল নিয়ে চিন্তা করতে থাকলেন যে অ্যা আচ্ছা আর কি টেস্ট এর আবার কি টেস্ট হতে পারে? বাট এট দ্য সেম টাইম পাশের বাসার আন্টিরা এই কথা শুনলো অ্যান্ড তারা সেই চালটা মায়ের হাত থেকে নিল অ্যান্ড খেলো। এবং যখন খেলো তখন তার মা নোটিস করলেন যে তখন মায়ের হাতে মাত্র ১ টুকরো চাল পড়া আছে। মা সেই চাল পড়াটা খেলো অ্যান্ড শি ফিলস তিনি যেটা করলেন সেটা হচ্ছে একটা গ্রেট একটা টেস্ট হলো যা সে আগে কখনো পায়নি, এবং চালের এরকম স্বাদ থাকতে পারে এটা সে বোঝেওনি কখনো। বাট আ শি ওয়াজ লেট, এবং আফটার দ্যাট ডে তার মা এখনো পর্যন্ত একটা মানে একটা রোগা একজন মানুষ এবং অসুস্থ হতে শুরু করেছেন, এবং সেই বাবাকেও পরে খুঁজে পাওয়া যায়নি, এবং তিনি সেই বাবার কথা অমান্য করেছিলেন এবং চালটা একা খাননি, যার জন্য তারা এই দুর্দশা বলে মনে করছেন। এরকম অনেক অদ্ভুত ধরনের ঘটনাও থাকে। তো এরকম টাইপের যেকোনো ঘটনা আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে এসএমএস করে পাঠাতে পারেন। আর এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখবেন SHOUT শাউট, পেইজে আপনার নাম, স্পেসে আপনার মেসেজ আর পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমরা অনেকে আমাদেরকে অনেক দূর থেকে দেশে এবং দেশের বাইরে থেকে আমাকে কষ্ট করে ভয়েস রেকর্ড করে পাঠান, এবং সেই রেকর্ডেড ভয়েস গুলো আমরা আপনাদের জন্য প্লে করি। যারা এখানে স্টুডিওতে একেবারেই আসা সম্ভব হয় না। বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন এবং যারা নিজের কণ্ঠস্বর শুনতে চান, তারাই আমাদেরকে বেসিক্যালি পাঠান, এবং আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি যে এত কষ্ট করে আমাদের জন্য পাঠিয়েছেন। কারণ অনেক সময় অনেক বড় ইমেইল পড়া হয় না, বা আমরা পড়লে হয়তো পুরোপুরি বোঝাও যায় না। বাট যার ঘটনা তিনি যখন বলেন তার চাইতে ভালো কিছু হতেই পারে না। তো আমি বলব যে অবশ্যই আপনারা ইচ্ছা করলে আপনাদের যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো এরকম রেকর্ডের অবস্থায় পাঠাতে পারেন। কোয়ালিটি যত ভালো হবে তত বেশি আমাদের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। আমাদের বাজাতে এবং আপনাদের শুনতে অনেক সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ঘটনা শুনে আসি। এরকমই একটা ঘটনা শুনবো আমরা, এবং ঘটনার নাম, পরিচয়, ঠিকানা সবকিছু তার কাছ থেকে জানতে পারবেন। হাই, আমি মাহবুব। মিউজিক কম্পোজিশন করি, চিটাগাংয়ে থাকি। আমার লাইফে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। তার থেকে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভূত-প্রেত বা আত্মা এগুলো কখনোই আমি বিশ্বাস করতাম না। তবে একটা ঘটনার ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো যাই হোক, সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ছিল গত রোজার ঈদের দিন রাতে। আ আমার বাসাটার লোকেশনটা বলি। আমার বাসাটা ছিল চিটাগং রেলওয়ে স্টেশনের খুব কাছে। আ যদিও সরাসরি ট্রেনে আমার গ্রামের বাড়িতে যাওয়া যেত না। ১ম এ ট্রেনে, তারপর বাসে যেতে হতো। তো আড্ডা দিতে হঠাৎ করে ফ্রেন্ডদের সাথে খুব গ্রামে যেতে ইচ্ছা করছিল। তো ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে আমি বাসায় না জানিয়ে ট্রেনে উঠে পড়ি। তো ট্রেন ছাড়লো রাত ৮টায়, কিন্তু মানে ফেনী স্টেশনে পৌঁছতে তখন রাত ১১টা বেজে গেল। কিন্তু সেই সময় কোনো বাস পেলাম না, এবং অনেকক্ষণ অপেক্ষার পর একটা বাস পেলাম, এবং গ্রামে পৌঁছতে তখন ঠিক রাত্রি ১:৩০ বাজে। বাজারটা অনেকটা ফাঁকা ছিল। আর যাওয়ার সময় কোনো রিক্সা পেলাম না। গ্রামে খুব একটা না এলেও মোটামুটি পথটা চেনা ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, এবং বাজে
একজন লোক ছাড়া আর খুব একটা লোক চোখে পড়লো না। তো তাদের একজন আমাকে ডেকে বলল যে, "গ্রামে এত রাতে কোথায় যাচ্ছি?" এসব জিজ্ঞেস করলো। তো আমি বললাম, "আমি আমার এক ফ্যামিলি মেম্বারসদের কাজিনের বাড়িতে যাচ্ছি।" তো তারা আমাকে রাতে যেতে নিষেধ করলেন। বললেন যে, "রাতে যাওয়াটা ঠিক হবে না।" তো তারা আমাকে কোনো ব্যাপারটা খুলে বলল না। তো আমি হাঁটতে শুরু করি। এমনিতে মোটামুটি সাহসী হলেও নির্জন রাস্তায় নিজেকে অনেকটা অপায় মনে হচ্ছিল। আ তো বাড়িতে যে ফোন করব তারও কোনো উপায় ছিল না। কারণ মোবাইলে চার্জ ছিল না। তো হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসতে দেখে কেমন যেন ভয় লাগলো। তো আমি মসজিদের দেওয়ালে লুকিয়ে পড়লাম এবং ভিতরে বারান্দায় গিয়ে বসলাম। তো হঠাৎ করে পাশে চোখে পড়লো আমার, দেখলাম যে একটা লোক সেখানে বসে আছে। তো তাকে দেখে আমি অনেকটা হতচকিয়ে উঠলাম। কারণ এত রাতে আমি নিজেই এমনিতে আসলাম, কিন্তু এবং আরেকটা মানুষ সেখানে বসে আছে। তো ব্যাপারটা আমার কাছে কিছুটা অড লেগেছিল। তারপরও তার সাথে পরিচিত হওয়ার পর ব্যাপারটা ভয়টা তখন সেই মুহূর্তের জন্য কেটে গিয়েছিল। তো লোকটার সাথে আমার কথা শুরু হলো। তিনি জানালেন তার নাম লোকমান এবং তিনি এই গ্রামেই থাকেন। তবে গ্রামের লোকদের সাথে তার বিভিন্ন শত্রুতা এবং বিভিন্ন সমস্যার কথা তিনি আমাকে বলতে লাগলেন এবং বিভিন্ন ধরনের উপদেশ তিনি আমাকে দিচ্ছিলেন এবং তার আগে তার বর্ণনাটা দিই। তিনি মোটামুটি মাঝ বয়সী লোক ছিলেন এবং তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা এবং টুপি ছিল। তো যাই হোক, তিনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলছিলেন। তো এভাবে প্রায় কথা বলতে ফজর আজানের সময় হয়ে গেল এবং হঠাৎ করেই আমি আমার পাশে ফিরে দেখি কথা বন্ধ হয়ে গেল এবং পাশে ফিরে দেখি যে লোকটি যেখানে ছিল তিনি সেখানে নেই এবং তিনি যদি আমার সামনে থেকে বাইরে বেরিয়ে যেতে চান, তবে অবশ্যই আমার সামনের দরজা দিয়ে তাকে যেতে হবে এবং সেখানে অন্য কোনো দরজা ছিল না। এবং দৃশ্যটা দেখার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং জেগে ওঠার পর আ আমি ফজর নামাজ পড়ে বাইরে বেরোই এবং আমার ফ্যামিলি মেম্বার্স একজনের সাথে পথে দেখা হলো এবং তার কাছে ব্যাপারটা আমি বলি এবং বলার পরে যখন আমি লোকটার বর্ণনা দিলাম, তিনি বললেন যে লোকটার নাম লোকমান। তিনি আত্মহত্যা করেছেন। তখন কি বলবো, আমার জানে পানি নেই এমন একটা অবস্থা। মানে যে লোকটা ২ দিন আগে মারা গিয়েছিল এবং ইনফ্যাক্ট আমি তার সাথে রাতে কথা বলেছিলাম এবং এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। রাইট, শুনছিলাম এতক্ষণ একটা চমৎকার ঘটনা এবং তিনি নিজেই আসলে সাউন্ড ফাইলটা ক্রিয়েট করেছেন এবং সাউন্ড ফাইলটাতে মিউজিকগুলোও তার ছিল। সো বুঝতেই পারছেন যে অনেক ভাড়া দিয়েছেন তিনি এবং অনেক ভয়ংকর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। শুনি আপনার ঘটনা। একদম ছোটবেলা থেকেই আমার ভূত, প্রেত এই বিষয়গুলোর প্রতি একটা আগ্রহ ছিল। তো মাঝখানে গত রমজানের কিছুদিন আগে থেকে এই ভূতের প্রোগ্রামটা শুরু হয়। তো তখন এই প্রোগ্রামটা শুনে আরো পেয়ে গেলাম একটা জিনিস যে আমি এটার মাধ্যমে আরো সন্তুষ্টতা করবো এটার সাথে। তো দেন তখন নেট দ্রুত হতে জানতেন মানে আপনি ওর সাথে। আন আচ্ছা। দেন নেট-টেট ঘেঁটে বিভিন্ন বই জার্নাল ঘেঁটে এই ভূত-প্রেত সম্পর্কিত তথ্য সংগ্রহ করা শুরু করলাম। তো দেন আমি সিদ্ধান্ত নিলাম যে নেটে একটা বই খুঁজে পেলাম ব্ল্যাক ম্যাজিকের উপরে, যে বইটা কিনবো আমি। তো আমি তখন ইমেইলে বইটার জন্য অর্ডার করলাম। সবচেয়ে ব্লাক ম্যাজিক কেন বলেন তো? কি চেয়েছিলেন আসলে ব্লাক ম্যাজিকের বইটা দিয়ে কিছু করতে চেয়েছিলেন? না আসলে কিছু করতে চাইনি, বাট আসলে ব্যাপারটা কিভাবে হয় এগুলা জাস্ট জানার জন্য আরকি, কিউরিওসিটি। হু, হু। তো ইমেইলে অর্ডারটা দিলাম। তারা আমাকে বাসায় একটা মজার জিনিস দেখেন, আপনি পরে এসেছেন আজকে ব্লাক শার্ট, আপনার ঘড়ির যে বেল্ট সেটা ব্লাক, আপনার হাতে যে মাইক্রোফোন সেই মাইক্রোফোনের যে জ্যাকেটটা পরানো আছে সেটা হচ্ছে ব্লাক। আপনার মাইক্রোফোনের তার ব্লাক, আপনার মাইক্রোফোনটাও ব্লাক, আপনার মাথার চুলও ব্লাক। সেটাই। আর আপনি নিজে একটা ম্যাজিক। তো তো আচ্ছা শুনি, আপনার ঘটনা শুনি। রাইট। আচ্ছা, তো তখন আমি ইমেইলে অর্ডার করলাম। আমার বাসায় সেটা পোস্ট করার কথা বইটা। তো তারা পোস্ট করে নাই, তারা আমাকে কল করছে যে, "আপনি বইটা কিনতে চান? তো আপনার বাসা তো এখানেই, বইটা বাসার কাছে এক জায়গায় পাওয়া যাবে। তো আপনি ওখানে আসেন, বইটা নিয়ে যান।" হুম। বললাম, "ঠিক আছে, আপনার ঠিকানা দেন। আর আপনি কে বলছেন? আপনি কি লেখক কিনা?" আমি জিজ্ঞেস করলাম ওনার
উনি কি আসছো? তখন বললেন, না লেখক তো এখানে নাই, উনি এখন কানাডা। আচ্ছা। তো আমি বললাম, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি এসে বইটা কালেক্ট করবো। ওকে। তো সেটা ছিল রমজান মাস। তো এক শুক্রবারে আমি সিদ্ধান্ত নিলাম কি যে আজকে বিকালে কোনো কাজ নেই, আমি নামাজটা পড়ে এসে খেয়ে তারপর বইটা কিনতে বের হবো। তো আমি এই ডিসিশন নিয়ে মসজিদে রোমান নামাজ পড়ার জন্য যাচ্ছি, বের হবো। তো অজু করে বের হচ্ছে, আমি আমার পাঞ্জাবির হাতাটা গুটাচ্ছি। মানে গোটানো ছিল, আমি সেটা ঠিক করছি। তো আমার বাসা হচ্ছে রামপুরা ডিএটি রোডের মেইনই। তো ডিএটি রোড দিয়ে টিবি রোডে মসজিদে যেতে হয়। তো ডিএটি রোড খুব বিজি একটা রোড, সে রোডটা জেনারেলি বিজি থাকে, বাট আমি ওদিন নোটিস করলাম যে রোডটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এবং শুক্রবার যেহেতু সবগুলো দোকান বন্ধ। তো আমার মাথায় তখন চিন্তা যে আমি ওই ব্ল্যাক ম্যাজিকের উপরে বইটা কিনবো। তো এই চিন্তা করে আমি হাঁটতেছি, তো হঠাৎ করে দেখলাম অপোজিট সাইড থেকে গেরুয়া রঙের কাপড় পরা, তো জটাধারী চুল, দাড়ি, গলায় অনেক মালা টালা তাবিজ, একটা ঝোলা কাঁধে নিয়ে সে আমার দিকে আসতেছে। তো আমি তাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, সে হঠাৎ করে আমাকে দেখে দাঁড়িয়ে গেল এবং আমার বাম হাতের কোনোই সে চেপে ধরলো। ওকে। তো আমি অবাক হয়ে গেলাম যে তার তো এখানে আমার কোনো একটা ঘরের কথা না, এটা ধরলো কেন? আমি হাতটা ঝাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করলাম, বাট সে হাতটা ছাড়লো না, আমার চোখে চোখে তাকিয়ে রইলো। আমার ভালো লেগে গেলো হঠাৎ করে যে শেষ হয়ে এটা কি, আবার আশেপাশে কোনো মানুষ নাই, সে এখন করবেটা কি? এরকম 30 থেকে 40 সেকেন্ড সে আমার হাতটা ধরে রেখে তারপর আবার চলে যায়। ওকে। আমি তখন অত মন দাঁড়িয়ে থাকি যে এটা কি হলো আমার সাথে। তো আমি কেমন লাগতে থাকে এই জন্য মসজিদে গিয়ে আমি প্রথমে হাতটা ধুই আমার। ধুয়ে তারপর আমি মসজিদে জেনারেলি নামাজ পড়ি এবং শেষ রাকাতে গিয়ে আমার মনে হয় যে আমার বাম হাতটা একটু ব্যথা করতেছে, সমস্যা হচ্ছে ইত্যাদিতে। তো আমি পাকানি দিয়ে বাসে চলে আসছি। ওকে। চলে এসে আমার আর মনে হলো মাথা ব্যথা করতেছে, ভালো লাগে না, আমি থাক বইটা আজকে কিনতে যাবো না। এটা ভেবে আমি শুইছি বিছানায়, শোয়ার পর হঠাৎ করে দেখি আমার বাম হাত আমি পুরোপুরি নাড়াতে পারি না, বাম হাতটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। তো আমার তখন খুব ভয় লেগে গেল। আমি সাথে সাথে আব্বু আম্মুকে বললাম যে এই হয়েছিল, এখন হাত নাড়াতে পারি না। তো তার ভাবলাম, ধুর, কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে। তোর এগুলো কি করলিস, এগুলো তো কখনো হওয়ার পসিবল না। তখন এটা আমি মনে করলাম যে হইতেই পারে, বেকায়দাভাবে হয়তো ধরছে, এই জন্য এটা হতে পারে, পাত্তা দিলাম না। বাট ইফতারের একটু আগে দেখলাম যে আমার হাতটা সিরিয়াসভাবেই আমি প্যারালাইজ হয়েছে এবং একটু জ্বর জ্বর ভাব আমার মধ্যে, মানে হাত নাড়াতে পারছি না, খারাপ লাগতেছে, মাথা ব্যথা, এরকম। ওকে। তো ওই বছর আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি সবগুলো তারাবির নামাজ, খতমে তারাবি পড়তাম, সবগুলো জামাতের সাথে পড়বো, একটাও মিস দেবো না। তো তখন আমার মনে হলো যে আমার হাত আজকে এই অবস্থা, আমি কিভাবে আজকে নামাজটা পড়বো। তো ইফতারের পরে আমার জ্বরটা এত বাড়ে যে আম্মা পরে এসে আমার মাথা পানি ফেলে, এইরকম হয়। পরে আমি আমার নিষেধ করে যে আজকে তুই এসব নামাতে পারবি না, আমি তো যাস না। তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি যাবো, যেমনই হোক আমি নামাজটিকে পড়ব। তো দেন গেলাম আব্বার সাথে। তো মসজিদে যিনি ইমাম ছিল উনি, ওনার সাথে দেখা করলাম প্রথমে গিয়ে। তো উনি বললেন, বাবা কি হয়েছে, এই বলো আমাকে, আমি দেখি কি করতে পারি। তো আমি ওনাকে পুরো ঘটনা খুলে বললাম। উনি আমার মাথায় হাতটা দিয়ে তারপর আমাকে এরকম ফুটো দিয়ে বলে দিও, হ্যাঁ নামাজটা পড়ো। তো আমি ওই দিন কোনো মতে কষ্ট করে নামাজটা পড়লাম। ওকে। তো পড়ে তারপর বাসায় আসছি, এসে রাত্রেও দিন থেকে খাইতে পারিনি, খারাপ লাগছে। তো আমি ঘুমাই গেছি, হাতে ব্যথা, মাথা ব্যথা, এর জন্য। তো 2টা-3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, ভেঙে গিয়ে দেখি যে আমার মাথায় আবার আব্বা আম্মু পানি ঢুকতেছে, আমার জ্বর অত প্রচণ্ড বাড়ছে। তো পরের দিন সকালে হাতটা প্যারালাইজ থেকে ভালো হয়ে যায়, আমি হাতটা নাড়াতে পারি, কিন্তু তারপরেও হাতে ব্যথাটা বেশ রয়ে যায় এবং জ্বর আমার 2-3 দিন ছিল তখন। ওকে। তো আমি পরবর্তীতে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই যে এই লোকটার খবর পেলাম, এটা কি হুজুর, এটার কেন আমার এটা হলো? তখন উনি বললেন যে তোমার এখন তো কোনো সমস্যা নেই, থাক, এটা জানার দরকার নেই। হুজুর এই কথা বলেছেন। হুম। তারপর থেকে আপনার কোনো সমস্যা হতো? না। কিন্তু আপনার কি মনে হয়? মানে আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু মানে আ রিলিজিয়নটা খুব বিশ্বাস করেন এবং আপনি রিলিজিয়াস এবং সেইখানে আমার ১ম এ আশ্চর্য লেগেছে যে আপনার মতো একজন রিলিজিয়াস মানুষ কেন ব্লাক ম্যাজিক এর প্রতি আগ্রহী হবেন এবং সেটা হয়তো কেউ চায়নি যে আপনি এরকম আগ্রহী হন বা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন। কারণ এইগুলো খুব যে ভালো সুফল বয়ে নিয়ে আসে এরকম আমার কাছে মনে হয় না। এবং ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে ব্লাক ম্যাজিক এর প্র্যাকটিস বা এরকম না, আমি সন্দেহ প্র্যাকটিস করে করতে চাই না। বাট জানতে দেন ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা জানতে চাই। তাছাড়া এই যেহেতু কোরআন শরীফে কথাটা আছে যে জিন ও ইনসান দুটোই আছে। তো সেহেতু জিনের উপর বিশ্বাস করাটা কিন্তু ফরজ।
তো সেটাকেই একটা বেশি বিশ্বাস করতে গিয়ে এই ঝামেলাটা বাঁধা। ঝামেলাটা যে সমস্ত জিনিসের ঝামেলা আছে সে সমস্ত জিনিসে না যাওয়া সবচাইতে বুদ্ধিমান বেকার। একটা কথা আছে যে, যেখানে বুদ্ধিমানরা ভয় পায় সেখানে বোকারা ঝাঁপিয়ে পড়ে। সো বোকামি করা যাবে না, তাই না? আচ্ছা, তো এর আগে কোনো ঘটনা কখনো ঘটেছিল আপনার সাথে যেটা আপনার কাছে প্যারানরমাল মনে হয়েছে যে আপনার জীবনের কোনো ঘটনা এরকম? হ্যাঁ, তখন ২০০৭ সাল। তো আমাদের বাড়িটা ছিল ৩ তলা পর্যন্ত কমপ্লিট। তো ২০০৪ সালে সেটা করা হয় এবং ২০০৭ সালে তখন আবার এটা ফুল কমপ্লিট করার ডিসিশন নেওয়া হয়। তখন ৩ তলার উপরে যে ওই ৩ তলার জন্য ট্যাঙ্কিটা ছিল, সেটা তখন ল্যাংক এবং উপরে মেইন ট্যাঙ্কিটা, পানির ট্যাঙ্কিটা রয়েছে। হুম, তো সেই ট্যাঙ্কিটার উপরে একটা কাঁচের টুকরা ছিল এরকমভাবে যে কাঁচের টুকরার অর্ধেকটা ট্যাঙ্কির উপরে এবং বাকি অর্ধেকটা বাইরে বাতাসে। হুম। তো আমি একবার ওই ঘুরতে ফিরতে ট্যাঙ্কিটার উপরে উঠিয়ে তো এমনিতে আকাশ-টাকাশ এরকম আশপাশে তাকাতে থাকি। তো তাকাতে আমি একসময় ওই কাঠের টুকরোটার উপর উঠে হাঁটতে শুরু করি এবং হাঁটতে শুরু করতে আমি কাঠের টুকরোর একেবারে প্রান্তে চলে আসি। যে প্রান্তটা ছিল ট্যাঙ্কির বাইরের অর্ধেক। টুকরোটার উপরে অন্য কিছু ছিল না। অর্থাৎ পুরো ওজনটাই ছিল আমার এবং আমি ছিলাম ট্যাঙ্কির বাইরের অংশে। স্বাভাবিকভাবে কাপটা ওখান থেকে পড়ে যাওয়ার কথা। ওকে। বাট আমার কাছে মনে হলো, আমি ব্যাপারটা যখন নোটিস করলাম যে আমি এক্ষুনি পড়ে যাব, তখনই মনে হলো যে একটা নীল রঙের আলো কোথা থেকে ঝলকানি দিল এবং তারপর আমি দেখলাম যে আমি ট্যাঙ্কির নিচে। আমি পুরোপুরি কাঠি টুকটাতে হয়েছে। কোথাও ব্যথা পেয়েছিলেন? না, আমি কোথাও ব্যথা পাইনি। জাস্ট নেমে চলে আসছে মুহূর্তের মধ্যে হয়েছে। এই মুহূর্তের মধ্যে আমি জাস্ট দেখি যে আমি নিচে। আগে ওখানে ছিলাম, আমি নিচে। ওকে। বাট সেদিন তো আপনার বাঁচার কোনো কারণ ছিল না। একেবারেই কোনো কারণ ছিল না, বাদ দিয়ে বেঁচে গেছেন। আচ্ছা, রাফিজ আমাদের এসএমএস করে বলেছেন যে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে যে আমার এসএমএস পড়েন না। এইটা তো আমার চাইতে ভাই আপনি ভালো জানবেন। কারণ আপনার এসএমএস যেহেতু পড়িনি, সুতরাং আপনার সাথে কোনো শত্রুতা করার আমার কোনো সুযোগ নেই। এবং আপনিও নিশ্চয়ই কোনো শত্রুতা করেননি। তো এসএমএসটা যে কেন পড়া হচ্ছে একটা বিশাল মানে একটা ভেজালের ব্যাপার আসলে। ফাহিম লিখেছেন যে ভূত এফএম শুরু হওয়ার পর থেকে আমি কন্টিনিউয়াসলি প্রতি এপিসোডে এই এসএমএসটা পাঠাচ্ছি, বাট একদিনও পড়া হয়নি। আর কি পড়া হবে না? আপনার এসএমএসটি পাঠ করা হলো। আপনি অনুগ্রহ করে পরবর্তী এসএমএস পাঠান। এখন মনে হয় আপনি খুশি হতেন। ব্লারি ডেভিল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেন তার নেইবারের বাসায় অনেক রাতে ফার্নিচার সরানোর সাউন্ড পাওয়া যায়। এটা আমারও হয় ইনফ্যাক্ট। আমি ঠিক জানি না মানে আপনারা যদি কখনো এরকম বাসায় হয়, আমি যে জিজ্ঞেস করার কথাটা আমি যতবারই ভেবেছি যে আচ্ছা আমি জিজ্ঞেস করব বা ইন্টারকমে ফোন দিয়ে জিজ্ঞেস করি, "কি ভাই এত রাত্রে সরাচ্ছেন কেন জিনিসপত্র?" বাট আমি কখনো এটা না মানে হয়তো ভুলে গেছি বা হয়তো তখন গুরুত্ব দিয়েছিলাম, পরবর্তী ব্যাপারটা তো অতটা বেশি গুরুত্ব পাইনি। বাট আ এই জিনিসটা আমিও পাই এবং আমি যাদেরকে বলেছি তারা বলেছেন যে অনেকেই এই একই যে ব্যাপারের সাথে পরিচিত এবং অনেকেই এরকম কানে সাউন্ড আসে যে হ্যাঁ, মনে হয় টেবিল বা চেয়ার সরাচ্ছে এবং খুব বিকট আওয়াজ মানে রাতের বেলায় আওয়াজটা খুব জঘন্য হয়ে যায়। আমি একটা ফ্রেন্ডের কাছে শুনেছিলাম একটা ঘটনা, তার বাসার ঘটনা যে আ সে প্রতিদিন প্রতিদিনই মানে সে মানে এরকম হচ্ছিল যে বাসায় ফিরতো, তো তার বাসায় ফিরতে বেসিক্যালি একটু রাত হয়ে যেত ১১টা-১২টার দিকে এবং যখনই সে বাসায় আসতো, বাসায় আসার সঙ্গে তার দেখা যেত যে তার সিঁড়িতে তার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের সামনে যে লাইটটা, সেই লাইটটা সে যেহেতু সকালবেলায় বেরিয়ে যেত এবং রাতের বেলায় ফিরতো, কখনো লাইটটা জ্বালানোর সুযোগ ছিল না বা লাইটটা কেউ যে জ্বালিয়ে দেবে, এরকম ব্যাপারটা ঘটতো না বা খুব কমই ঘটতো। তো সে প্রতিদিনই সে যেয়ে লাইটটা জ্বালাতো এবং প্রতিদিনই সে একটা জিনিস দেখতো। সেটা হচ্ছে যে জাস্ট মানে দেখা যায় না যে নিচের ফ্লোরেও কিন্তু লাইট জ্বলছে। ওপরের ফ্লোরটাতে লাইট জ্বলছে। তার ফ্লোরটাতে ওইখানে লাইট নাই। তো ওই যে ওই আলোটা এসে পড়ে। তো সে যখনই যতবারই বাসায় ঢুকতে যায়, কোনোদিন হয়তো ১১ টায় আসে, কোনোদিন হয়তো ১২ টায় আসে, কোনোদিন হয়তো তারও পরে আসে, কোনোদিন হয়তো ৮ টার সময়ও আসে এবং প্রতিবারই একটা জিনিস তার হয়েছে। সেটা হচ্ছে যে একজন বোরখা পরা মহিলা। জাস্ট বোরকা পরা একজন মহিলা এবং সে বিকট মানে ভয়াবহ রকমের দেখতে। ভয়াবহ রকমের এবং মহিলার বেশ মানে মোটামুটি ভালোই বয়স রয়েছে এবং মহিলার গায়ের রং ঠিক এরকম উজ্জ্বল না। বেশ চাপা রঙের সে এবং সে জাস্ট মানে দেখে মনে হয় যে অনেক পরিশ্রমী এরকম ধরনের একটা চেহারা। সেই মহিলা প্রতিদিনই তার দরজার সামনে থেকে জাস্ট সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। একদম প্রতিটা দিন দেখা যায় যে তার দরজার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে মানে ঠিক প্রতিদিন তাদের দেখা হয় তার অ্যাপার্টমেন্টের সামনে এবং সে মানে এই গত ২ দিন আগেও সে জানতো না আসলে যে এই মহিলা কে? তার যখন মানে প্রতিদিনই যখন দেখা হচ্ছিল তখন তার সন্দেহ বাড়তে থাকে যে এই মহিলা কে বা
ইনি কি আসলে আমাদের কোনো অ্যাপার্টমেন্টে বা কোনো ফ্ল্যাটে থাকেন? বা আমাদের পরিচিত কেউ কাছে আশেপাশে কোথাও থাকেন নাকি একেবারেই মানে অন্য কিছু? এটা জেনেই সে মহিলাকে দেখার সঙ্গে, সঙ্গে সে ইন্টারকমটা নেয় এবং ইন্টারকমটা নিয়ে বলে যে, "আচ্ছা কোনো মহিলা এরকম কোনো মহিলা কি ঢুকেছে?" দারোয়ানকে জিজ্ঞেস করে। বাসায় যে সিকিউরিটি গার্ড সে বলে যে, "না, এরকম কেউ ঢোকেনি।" এবং প্রায় অনেকক্ষণ পরে মানে জাস্ট মানে তখন একবার বলেছিল যে, "দেখেন কেউ নামে কি?" অনেকক্ষণ পরে ফোন করে আবারও জানতে চায়, "কেউ কি বেরিয়েছে বাসা থেকে?" দারোয়ান তখনও বলল, "না, এইরকম কোনো মানুষ এই বাসায় থাকে না এবং এরকম কোনো মানুষ এই বাসায় ঢোকেনি আর বেরিয়েও যায়নি।" তো বুঝতেই পারছেন যে ঘটনাগুলো একটু উদ্ভট টাইপেরই হয়। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন। তার সঙ্গে আমরা একটু পরিচিত হব এবং সেই তিনিও আসলে আমাদেরকে একটা খুব ভয়ংকর ঘটনা শোনাবেন। যে ঘটনাগুলো আমরা সাধারণত শুনি যে এলাকার অনেকের মুখেই শুনি। ঘটনার সত্য মিথ্যা জানি না কিন্তু আমরা শুনি এবং আমরা বেশ ভয়ও পাই। এরকম একটা ঘটনাই আমরা শুনবো তার কাছে। আপনার নামটা একটু প্লিজ সবার আগে বলে ফেলবেন। তার আগে জানিয়ে দিই যারা এসএমএস করতে চান তারা লিখবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাশে দিবেন 984 নাম্বারে যারা এসএমএস এর বদলে ইমেইল করতে চান, ইমেইলে কিন্তু আপনারা ঘটনা পাঠাতে পারেন, বড় ঘটনা। যে ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো বা আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করবেন। তো ইমেইল করার অ্যাড্রেসটি হচ্ছে ভূতএফএম BHOOTFM ভূতএফএম@radiofurti.fm। আচ্ছা, এবার চলে যাই আপনার কাছে। কি ঘটনা? আপনার তার আগে নাম, পরিচয় সব জানি। হুম, আমি মোহাম্মদ আফতিরুল আলম। তেজগাঁও থেকে। আমি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি। ওকে, ভয় পাচ্ছেন? হুম, সামান্য। ওকে, তো আপনি একটা ঘটনা বলছেন, এইটা যে ঘটনাটা বলবেন সেটা কোন এলাকার ঘটনা? সেটা আমার নানুর বাড়ির ঘটনা চট্টগ্রামে। আচ্ছা। আ এটা আমার এক বন্ধুর মুখে শোনা। ওর নাম টিপু। আ ঘটনাটা হচ্ছে একটা পুকুরকে নিয়ে। আ অনেক আগের ঘটনা। একদিন এক গেলে রাত্রিবেলায় পুকুরে গিয়ে ওই পুকুরটাতে একটা তেলে পুকুরটাতে গিয়ে তিনি মাছ ধরার জন্য জাল ফেলে। এরপর জাল ফেলার পর আস্তে, আস্তে জালটা ডুবতে শুরু করলো। পানিতে পড়ে নিচের দিকে যেতে শুরু করলো, যেটা হয় আরকি সাঁতার কাটতে। কিন্তু যেহেতু তার ভিড়তে থাকার কথা জালটা, কিন্তু তিনি দেখলেন যে জালটি তার হাত ছেড়ে আরো দ্রুত নামতে শুরু করছে। এই সময় তিনি মানে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন জালটা তার কাছে হঠাৎ করে ভারী মনে হলো ভাই মনে নাকি এরকম মনে হচ্ছিল যে নিচ থেকে কেউ টানছে? কেউ টানছে এরকম মনে করছিলেন। এরপরে তিনিও জোরে টানতে শুরু করলেন। কিন্তু তিনি কিছুক্ষণ ধরে রাখতে পারলেন না। হঠাৎ করে শক্তি দিতে পারলেন না। পানিতে আমি মানে যারা শুনছেন তাদেরকে একটু বলি, উনি প্রচন্ড ভয় পাচ্ছে। সো আমি একটু হেল্প করছি তাকে। সো আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাদের মানে মনে হচ্ছে নিচ থেকে কেউ টানছে এবং মানে সে সেই শক্তির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে জালটি ডুবে গেল পানিতে। এরপর জালটি নেওয়ার জন্য তিনিও পানিতে ঝাঁপ দিলেন। তো ঝাঁপ দিয়ে দেওয়ার পর তিনি পুকুরে সাঁতরে, সাঁতরে গভীরে চলে গেলেন। এরপরে এক পর্যায়ে তিনি ফিল করলেন যে তাকে একজন টানছে ভিতর থেকে, পুকুরের ভিতর থেকে। এরপরে তিনি তিনি সু আ তিনি ওই শক্তিটার সাথে পেরে উঠতে পারলেন না। তাকে আরো জোরে টানতে শুরু করলো এবং এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি দেখলেন যে তিনি একটি গুহার ভিতরে। তো গুহার ভিতরে তিনি একা। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে একজন বৃদ্ধ লোক তার সামনে আসছে। এরপর সামনে এসে বলছে, আ "ভয় পেও না, তোমার কিছু হবে না। তুমি আজকে যা দেখেছো এটি তুমি কাউকে বলো না। দরকার বিনিময়ে তোমাকে আমি এই" মানে তিনি তাকে অনেক স্বর্ণালঙ্কার বিভিন্ন মূল্যবান জিনিস দিলেন এবং বললেন যে কাউকে না বলতে। এরপর তিনি জেলেটি মানে সাঁতরিয়ে আবার পুকুর থেকে বের হয়ে এলেন এবং বাড়িতে চলে যান। এর পরের দিন তিনি না, তার মানে হচ্ছে যে যখন বৃদ্ধ তাকে বলল যে মানে পুরো ব্যাপারটা বলল যে এরকম ঘটনা মানে যে এটা কাউকে না বলতে। তারপরে তিনি কি করলেন? মানে হঠাৎ করে দেখলেন যে আবার তিনি উপরে চলে এসেছেন নাকি ওখানেই তিনি সেন্স ফিরে পেয়েছিলেন? মানে খাবার খাবার পেলেন এবং তিনি ফিরে পাওয়ার পর তিনি দেখলেন যে তিনি পুকুরের উপর। আচ্ছা। এরপর তিনি বাড়িতে চলে গেলেন এবং পরের দিন এক্সাইটমেন্টের কারণে তিনি সবার কাছে এই ঘটনাটি খুলে বললেন। এরপর বলার পর রহস্যজনকভাবে পরের দিন তিনি মৃত্যুবরণ করেন। এদিকে আপনার এলাকাবাসী সবাই জানে ঘটনাটা এবং যে তার মুখ থেকেই এই ঘটনাটা শুনেছে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো এরপর সবাই যখন জানতে পারলো যে মানে এলাকার খুব আতঙ্ক ছেড়ে পড়ল। তো একজন মানে খুব প্রতিষ্ঠাবান একজন লোক ছিলেন। তিনি চিন্তা করলেন যে এটার রহস্য উদ্ঘাটন করা জরুরি। এরপর তিনি কী করলেন, একটি পাম্প নিলেন, মানে পাম্প কিনলেন। এরপরে পুকুর থেকে মানে তিনি চিন্তা করলেন যে পানি বের করে ফেলবেন পাম্পের মাধ্যমে।
এরপর পাম্পটি লাগিয়ে তিনি ধীরে ধীরে পুকুর থেকে পানি বের করা শুরু করলেন। যখন প্রায় পুকুরের অর্ধেক পানি শেষ হয়ে গেল, হঠাৎ করে এই পাম্পটি ফুটে গেল, মানে বিস্ফোরিত হলো। এরপর সবার মধ্যে তো আরও বেশি আতঙ্ক বিরাজ করলো যে এটি কীভাবে সম্ভব, কারণ হয়তো পুকুরের ভিতরে কোনো এমন অলৌকিক শক্তি ছিল যা এটি মানে এই ঘটনাটি ঘটিয়েছে। তো এরপরে তিনি আবার মানে এই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু এলাকাবাসী মানে প্রচণ্ড আতঙ্কিত ছিল। ফলে তারা বললেন যে এরকম কিছু ঘটালে যদি ভিতরে যে শক্তিটা আছে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে উনি যে আপনি যে বললেন যে পানি মানে পুকুরটা শেষ পর্যন্ত তিনি পানিটা মানে বের করতে পারেননি। তো ব্যাপারটা হচ্ছে ওনার কোনো ক্ষতি হয়নি? না, ওনার কোনো ক্ষতি হয় না। ওনার কোনো ক্ষতি হয়নি এবং উনি পরবর্তীতে আর আর এটি এটা করেননি। এলাকাবাসীরা বলছিল যে আবার করলে হয়তো এলাকার প্রতি কোনো কুপ্রভাব পড়তে পারে। কিন্তু আপনি যে বলছেন যে ১ম যে লোকটির কথা বললেন, যে লোকটির সাথে যে লোকটি পুকুরের নিচে গিয়েছিল এবং একটা বৃদ্ধর সাথে দেখা হয়েছিল। সেই বৃদ্ধর বৃদ্ধ কাছ থেকে কি তিনি আসলেই সত্যি কিছু পেয়েছিলেন? সেরকম কোনো কিছু তিনি মানে যেগুলো নিয়ে আসছিলেন পুকুরের নিচ থেকে, সেগুলো কি গ্রামবাসীকে দেখেছেন? না, শুধু মানে রাত্রে সবাইকে দেখায় নাই, কারণ হয়তো অনেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যত বাসায় গিয়ে খালি মানে হয়তো আত্মীয়দেরকে দেখিয়েছিলেন, এছাড়া কাউকে দেখেন না। পরবর্তীতে হয়তো তারা সপরিবারে ওই গ্রাম ছেড়ে চলে যায়, কারণ হয়তো এতে প্রায় প্রতিহত হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আবারও আমি ১ম যিনি আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছিলেন তার কাছে ফিরে আসবো। আপনার নামটা আরেকবার বলবেন, যিনি আপনাদেরকে সিলেটের ঘটনা শোনাচ্ছিলেন। আমি মাহবুব। সিলেটে আসলে চাকরি করা যে কত কষ্টের টি গার্ডেনে আমরা যারা চাকরি করেছি আসলে এই ভৌতিক জিনিস দেখে আমাদেরকে এক পর্যায়ে আমি কাঁদতে কাঁদতে সিলেট থেকে চলে আসি। ওকে। একদিন রাতের ঘটনা বলি। হুম। আমি রাত্র প্রায় ২টা পর্যন্ত আমাদের ইয়ে ছিল। পরের দিন আমাদের বাইরে একটা চালান যাবে। তো রাত্র ২টা পর্যন্ত আমি ফ্যাক্টরিতে ছিলাম। তো আমি ডিউটি শেষ করে ফ্যাক্টরি থেকে হাঁটতে হাঁটতে আসতেছি। হুম। তো এই পথের মধ্যে আমার ফ্যাক্টরি থেকে আমার বাসার দূরত্ব প্রায় ছিল ২ মাইলের মতো। আচ্ছা। আমি হুমটাও নিইনি। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে নিয়ম ছিল যে হেঁটে আসতে হইতো। ডিউটি শেষ করে হেঁটে আসতে হইতো। তো আমি হেঁটে, হেঁটে আসতেছি। তো কিছু দূর আসার পরে হুম। আমি শুনলাম যে আমার পিছনে কেউ একজন আসতেছে। ওকে। আমি চিন্তা করলাম যে কোনো চৌকিদার মনে হয় আসতেছে ফ্যাক্টরি থেকে আমারে হেল্প করার জন্য। তা আমি তাকালাম। দেখলাম যে কিচ্ছু নাই। আবার আমি হাঁটা শুরু করলাম। ওকে। কতক্ষণ পরে দেখলাম যে লাঠির যে একটা থপ, থপ আওয়াজ হুম। ওইটা পাচ্ছি। তা আমি চিন্তা করলাম যে কি হইতে পারে? তা আমি পিছন দিকে তাকানোর পরে আমি যা দেখলাম আমি বলতে পারব না যে একটা বিশাল একটা মানে কি বলবো যে হাতির থেকে উঁচু হুম। যে কিছু একটা আমার পিছনে পুরো ছায়াটা আমি দেখতে পাচ্ছি। জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, জাস্ট ওটা ছায়াটা দেখতে পাচ্ছি, ছায়াটা পড়ে আছে। ওকে। আমি জাস্ট দ্রুত হাঁটা শুরু করলাম ওই জায়গায়। আমার কাছে মনে হলো যে সেটা দৌড়াচ্ছে। হুম। আমি আর কিছু বলতে পারি না এরপরে। এরপরে দিন ভোরবেলা আমার খোঁজ পড়ে সবাই যে ম্যানেজার আসে নাই কেন? খোঁজ পড়ে আমাকে নাকি পাওয়া গেছে অনেক দূরে একটা ইয়ের পাশে, নালার পাশে, ওকে। এবং আমার হাতে নাকি পুরাটা ছিঁড়া ছিল হুম। এবং আমার বুকে একটা দাগ আছে এখনো। ওই দাগটা এখন আমি ফিল করি যে একটা কাটা দাগ। আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে আমি ঘটনাটা বলছি যে কাটা দাগটা ওই ইয়ের পর থেকে আমার বুকে এখনোই সেই কাটা দাগটা আছে। ওকে। তো এরকম ঘটনা অহরহই আমি শুনেছি যে আ এরকম চা বাগানে ঘটে এবং চা বাগানে অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হয়। তো এমনিতে আপনি কোনোদিন জিজ্ঞেস করেননি নিজের আগ্রহ থেকে যারা ওখানে পাহারায় থাকেন, তারা কিছু দেখেছে কিনা কখনো? আমি ওই ছোটবেলা থেকে এগুলা মানে বিশ্বাস করতাম না। আমার কাছে মনে হতো যে যাহ ভূত কি? ভূত বলে কিচ্ছু নাই। তো যখন আমি চিন্তা করলাম যে সত্যিকারের কিছু একটা আছে, আমার পাশে কেউ একজন থাকে, এগুলা যখন টি গার্ডেনে যাওয়ার পরে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমার এগুলা মিথ্যা। যে আর টি গার্ডেনে যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, প্রায়ই জিজ্ঞাসা করতাম যে কি এগুলা? তো বাবু এগুলা জানেন না। এবং আমি যতটুকু শুনেছি এগুলো নিয়ে যারা টি গার্ডেনে যান তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্রেজি হন এবং ওই জায়গায় কেউ থাকতে পারেন না। হয় মারা যান নয় ফিরে চলে আসেন। ও হ্যাঁ, এরকম অবস্থা। এরকম তার ভিতরে একটা ফিলিং হয়ে যায় হুম, হুম। যে আমি এখানে থাকতে পারবো না। আমারও তাই হয়েছে। আমি কিন্তু মানে চিন্তা করতাম যে কেন হচ্ছে? আচ্ছা। ওকে। তারপরে আরো একটা ঘটনা হচ্ছে যে একদিন রাত্রেবেলা প্রায় ৩:৩০টার দিকে আমাকে ফ্যাক্টরি থেকে কল করে আমি আমার বাংলো থেকে বেরোয় ফ্যাক্টরির দিকে দৌড়ে যাচ্ছি। দৌড়ে যেতে আমি সামনে দেখলাম যে কেউ বলল দাঁড়া।
আচ্ছা, আমি কোনো মানুষ দেখলাম না। কিন্তু আপনি শব্দ আমি মানুষ শুনলাম যে দাঁড়ান। তা আমি চিন্তা করলাম যে আমার কে দাঁড়াইতে বলবে। আমি, "এই কে?" আমি জোরে চিৎকার মারলাম, "কে?" হুম, হুম। বলছে, "তোরা দাঁড়াইতে বলছি, তুই দাঁড়া।" আচ্ছা, তা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। তখন আমার কাছে মনে হলো আমার সামনে কেউ একজন দাঁড়ানো। আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। হুম। সামনে পুরা গুড়গুড়া অন্ধকার। ওকে। পুরা সেদিন মনে হয় অমাবস্যা ছিল। হুম, আমি শুনলাম যে দাঁড়া। আমি বললাম, "জি আমি দাঁড়াইছি, আপনি বলেন।" আমি ওকে। জাস্ট বললাম যে, "আপনি বলেন।" কই, "তুই আমার ফ্যাক্টরি যাবি না।" হুম, হুম। আমি শুনি ফ্যাক্টরিতে একটা ঘটনা ঘটছে। কয়, "যেই ঘটনাই ঘটছে তুই যাবি না।" আমি গেলে কয়, "তোর বিপদ হবে। তুই ব্যথা পাবি।" আমি খুব মানে বললাম যে, "আমার যাইতেই হবে, আপনি যেই হন। আমার খুব বিপদ। আমার ফ্যাক্টরিতে এখন যাইতেই হবে। ফ্যাক্টরিতে না গেলে সমস্যা হবে।" ও যে, "যা তুই।" এবং আমি গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম যে আমার পায়ে রক্ত পড়তেছে, আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। আমি জানি না কিভাবে কি হচ্ছে। ইভেন এই ঘটনাটা আমার এখনো হয় যে আমি জানি না ইভেন গত পরশুদিন আমি জানি না আমার হাত কিভাবে কেটে গেছে। ওকে। আপনার এমনিতে আমি যেটা বললাম যে টেস্টেডে যে সমস্ত মানে ঘটনাগুলো ঘটে, এই যে আপনি বললেন যে ২ টো ঘটনা শোনার পরে আপনার খুব অদ্ভুত লেগেছিল। তো তারপরে ওইখানকার মানুষজনও অনেক এরকম ধরনের ঘটনা জানে। যে সমস্ত ঘটনার সাথে ওরা অহরহই পরিচিত এবং ফেইস করতে হয়। তো সেরকম কোনো ভয়ংকর ঘটনা যেটা চালু আছে ওখানে, এরকম কোনো ঘটনা আপনার জানা আছে বা শুনেছেন? আমি জুজুর কাহিনীটাই বলি। আমার এক কলিগ রিসেন্ট আ উনি মারা যায়। তো উনার কাছ থেকে আমি শুনি উনি অ্যা টি গার্ডেনে নিয়ম হচ্ছে যে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটলিস্ট ৫ বছর পরে হলে বিয়ে করতে পারে কিংবা ওয়াইফ নিতে পারে। ওকে। তো উনি ১ম দিকে বিয়ে করতে গোপন রাখছে। তো কাউকে বলেনি। তো একদিন ভাবিকে নিল। সবাইকে সারপ্রাইজ দিয়ে ভাবিকে নিল। তো ভাবি আবার ব্লাক ম্যাজিক প্র্যাকটিস করত। হু, হু। আমাদের সবাই কি বলতো যে, "তোমার ভাবি এই জানে, তোমার ভাবি এই জানে।" তো ভাবিরে একদিন বললাম যে, "ভাবি, আপনি তো জানেন, ইয়ে করেন।" তো ভাবি এমনি বলল যে, "ভাই আজকে না আমি ইয়ে করব।" তো ভাবি পরের দিন ভাবি আমারে বলল যে, "ভাই আপনিও তো কিছু একটু জানেন? আমার রাত্রে একটা ঘটনা ঘটছে। আমি যখন আপনাদের বললাম যে এই ঘটনা বলবো, একটা ঘটনা ঘটছে। কি? এরকম আমি দেখলাম যে আমার সামনে একটা লোমশ একটা মানুষ দাঁড়ানো। হুম। বললাম যে, "ভাবি লোমশ কি? কিরকম দেখতে?" বলল যে, "অনেকটা গেরিলার মতো দেখতে।" আচ্ছা। বলছি, "ভাবি আপনি স্পষ্ট দেখছেন?" বলছে, "হ্যাঁ ভাই আমি দেখছি।" আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাই আপনার কি করছে আপনাকে?" বলছে, "ভাই কিচ্ছু করে নাই। আমি চোখটা খুলে দেখলাম আমার বিছানার পাশে দাঁড়ানো।" আচ্ছা। ওকে। আমরা একটা ঘটনায় যাই এবং এই ঘটনাটা খুব অদ্ভুত ব্যাপার। সেই ঘটনাটা হচ্ছে যে লিখেছেন যে, "আমি এখন অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়া মেলবোর্নে" এবং সেখান থেকেই তিনি আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখনো পড়াশোনা করছেন। এখানে আসার পর থেকে ভূত এফএম খুব মিস করি। তার মানে রিসেন্টলি তিনি গিয়েছেন এবং তিনি বলছেন যে, "আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল বাট আমি টাইম মিলাতে পারিনি।" মানে লাইভ আমার সাথে শেয়ার করতে চেয়েছিলেন কয়েকটা ঘটনা। এই ঘটনাটা আমার এক সরি, আমার এক দাদুর তার কাছেই শোনা। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং আমি ঘটনাটা আ আ তার মুখে শুনি ২০০৪ এ। হুম? আচ্ছা এবং তিনি যেটা বলছেন যে তার কাছ থেকে শুনে আমি ডায়েরিতে যা নোট করেছিলাম ঠিক তার ভাষ্য এবং তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এরকম যে আমি আচ্ছা ১৯৫৮ সাল এই সময়ের ঘটনা এবং তিনি বলছেন যে আমার বয়স ১৮ র মতো। মানে এটা এটা উনি বলছেন না, যার ঘটনা তিনি বলছেন। আমি ছোটবেলা থেকেই খুব ফুর্তিবাজ মানুষ ছিলাম। তোমরা টিনেজাররা এখন যেমন করো, আমি সেই সময় তেমনই ছিলাম। বাড়ির ছোট ছেলে হওয়ায় কোনোদিন কেউ কিছু বাধা দিত না এবং গান বাজনা আর যাত্রায় যাওয়া এটা তার হচ্ছে একটা নেশা ছিল। একদিন শীতকালে খবর পেলাম যে দেওয়ানগঞ্জে যাত্রা দল আসছে। শুনে আমি তো খুশি। তখনই গ্রামে গঞ্জে ঘোড়ার গাড়ি আর ঘোড়ার প্রচলন আছে। আমাদের বাড়িতে ৩ টা ঘোড়া ছিল। আমার ঘোড়ার নাম ছিল মানিক। আমি মানিককে নিয়ে সকাল ছুটি দেওয়ানগঞ্জের পথে। পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। যাত্রা শুরু হয়। যাত্রা শেষ হয় অনেক রাতে। আমি মানিককে দড়ি খুলে ওকে নিয়ে আবার বাকশীগঞ্জের পথে রওনা হই। এখন যে জায়গায় পলাকান্দি ব্রিজ, ওই জায়গায় তখন এবং ওই জায়গায় তখন পুরাই খালি।
বিরান এলাকা আর বিশাল বড় নদী, কিন্তু ওটা ওটা ছাড়া আর কোনো শর্টকাট নাই। আমি নদীর পাড়ে এসে দেখি একটা নৌকা আছে তখনও। নৌকায় ঘোড়া নিয়ে উঠি। আমি ছাড়া নৌকায় আরেকজন আছে, শুধু সে সে শুধু আচ্ছা আরেকজন আছে শুধু, আর আসে মাঝি। আচ্ছা, মাঝি আর ওই লোকটা ঘোড়া দেখেই বোঝে যে আমি কোনো বড় ফ্যামিলির ছেলে হব। তাই বলে, "ভাইজান কই যাবেন?" আমি সব খুলে বলি। এটা শুনে তারা বলে, "এত রাতে ওই রাস্তায় যেয়েন না, বিপদ হবে।" আমি বলি, "কোনো বিপদ হবে কোনো আচ্ছা কোনো আচ্ছা আমি বলি, "কোনো ডাকাতের সাধ্য নাই আমার নাম শোনার পর আমাকে ঠেকায়।" আ তখন ওরা বলে, "ভাই ডাকাত তো মানুষ। আমরা যে বিপদের কথা বলছি ওটা ঠিক মানুষ না।" শুনে আমি হাসি। বলি, "ভূত-প্রেত আমি বিশ্বাস করি না।" ওরা তারপরও হাল ছাড়ে না। বলে, "ভাই আমাদের ২ জনের বাড়ি কাছে। আমাদের সাথে চলেন। রাতটা থাকবেন আর সকালে রওনা দেবেন।" কিন্তু আমি বলি, "না, আমাকে যেতে হবে।" ঘড়ি ছিল না, কিন্তু তখন আনুমানিক রাত ১টা বাজে। আমাকে তারা বলে যে, "তো ভাইজান যখন একটা কথা যাবেন যখন একটা কথা বলি। সেটা হচ্ছে শর্মারা যাওয়ার পর ডান দিকের রাস্তা দিয়ে যায়েন। বাম দিকের রাস্তাটা না। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা উচিত হবে না। জন্তু জানোয়ার তো থাকতেই পারে।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" কথাটা আমার মনে ধরে। আমি তাই চিন্তা করে নৌকা থেকে নেমে আবার রওনা দেই। প্রায় ১.৫ ঘন্টা পর আমি শর্মারা এসে পৌঁছাই। পুরা নিঃশব্দ একটা এলাকা। কোথাও কোনো বাড়ি, কোথাও কোনো বাটি পর্যন্ত নাই। আমার ঠিক মনে ছিল ওই মাঝির কথা, কিন্তু ঘোড়াটাকে খুব ক্লান্ত মনে হয়। বুঝতে পারছিলাম ওর পানি দরকার। আর টানা এতদূর এসে আমিও হয়রান। আমি সামনে দেখি ওই বাম দিকের রাস্তায় বেশ কিছু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়ির সামনে আগুন জ্বলছে। আমি ভাবি যে রাতে আগুন তাপাচ্ছে। আমি ওইদিকে ঘোড়া ছুটাই। বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ঘোড়া ঘোড়া আর নড়ে না। সামনেও যায় না, পেছনেও না। আমি ভাবলাম মহা মুশকিল। এখন কি করি? তখন দেখলাম এক নীল শাড়ি পরে ঘোমটা দেয়া মহিলা আঙিনাতে রান্না করছে। তার কাছে আগুনও জ্বলছে খড়কুটোয়। বেশ বড়সড় আগুন। আমি ঘোড়া থেকে নেমে তার কাছে যাই। পিছন থেকেই বলি, "থালা গো, আমাকে একটু পানি দিতে পারেন? আমার ঘোড়ার জন্য।" আমি পিছনে ফিরে দেখি মানিক রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে আছে। আমি আবার ওই মহিলার দিকে তাকাই। বলি, "কি গো খালা, কিছু কন না কেন?" ওখান থেকে সে আমার দিকে ফিরে তাকায় আর আমি দেখি তার মুখের জায়গাটায় কিছু নাই। পুরা অন্ধকার। তার মানে বুঝতেই পারছেন আমি এটুকু জায়গায় একটু সমাধান করি যে উনি যখন ঘোড়া নিয়ে একটা জায়গায় আসলেন এবং দেখলেন একটা বাড়িতে একটা মহিলা রান্না করছে এবং তার কাছে গিয়ে তিনি ঘোড়ার জন্য পানি চেয়েছিলেন এবং যখন মহিলার দিকে ভালোভাবে তাকালেন তখন দেখলেন যে মহিলার শাড়িটারই সবকিছুই আছে, শুধু মুখের জায়গাটা অন্ধকার, সেখানে কোনো মুখ নেই। ঘোমটার ভেতর শুধুই অন্ধকার। খালি অ্যা অ্যা জিহ্বা বের হয়ে আচ্ছা মানে জিহ্বাটা দেখা যাচ্ছিল এবং সেটা সেটা এবং তিনি বলছেন যে কোথায় যেন একটা চিৎকার শুনে, হয়তো নিজেরও হতে পারে। কারণ তখন দিক-বিদিক জ্ঞান হারিয়েছি। ওই সময় একটা চিৎকার শুনে, কারণ তিনি নিজেও ভয়ে চিৎকার দিতে পারেন, সেটা তিনি সন্দেহ করেছেন। আমি দৌড়ে মানিকের কাছে আসি। এতক্ষণে বুঝি মানিক অমন করছে কেন? তখন দেখি যে ৩ জন লোক আসছে। পাঞ্জাবি পরা, দেখে মওলানা গোছের মানুষ মনে হয়। ৩ জন এসে আমাকে বলে, "আরে সরকার সাহেবের ছেলে না আপনি? এখানে এত রাত্রে কি?" আমি বলি, "ভাই এই এই ব্যাপার।" একজন বলে, "এই রাস্তায় আবার বাড়ি কই পাইলেন? আর রাস্তা তো পুরাই মানে এবড়ো-খেবড়ো মাটির রাস্তা। কেমনে গেলেন ওইদিকে?" আমি তাকিয়ে দেখি আসলেই তাই। রাস্তাটা চলাচলের উপযোগী নয়। কেমন জঙ্গল একটা ব্যাপার। কিন্তু আমার মনে আছে আমি ভালোই রাস্তায় দেখেছি। এরপর আমাকে তারা বলে যে, "সামনে আমাদের বাড়ি আছে, কিন্তু আমাদের বাড়িতে তো থাকতে পারবেন না। অনেক বড় ফ্যামিলি, আমাদের নিজেদেরই ঠিক মতন জায়গা হয় না। কিন্তু আমরা আপনাকে নিরাপদ একটা জায়গায় রাখবো। ভুলেও সেখান থেকে বের হবেন না। আমরা সব বুঝে শুনে আবার আপনাকে নিয়ে যাব।" এটা বলে তারা কিছু দূর হেঁটে চলে আমাকে নিয়ে। মানিকও দেখি পুরাই শান্ত, কিছু করছে না।
তখনই সামনে তার সামনে দেখতে তখনই সামনে দেখি ঘাটের ভেতর কিছু আসলে আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একটু সরি বলি যে আমার এসএমএসটা মানে মেইলগুলো পড়তে সমস্যা হয় যে সাধারণত বাংলাটা ইংরেজি লেটারে লেখা হয় এবং মানে কিছু শব্দের মানে বানান বা স্পেলিং এমনভাবে লেখা হয় যে বুঝতে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি রিয়েলি সরি ফর দ্যাট। ঘাটের ভেতরে যাই হোক তিনি ঘাট দেখতে পান এবং ঘাটের ভেতরে কিছু গাছপালা কিন্তু ঠিক বুঝতে পারি না। আমি ভাবছি বাগান হবে। আমাকে আর মানিককে নিয়ে ওরা ওই ঘাটে দিয়ে ঘাট দিয়ে ঢুকিয়ে গাছের নিচে বসতে বলে। আমি গাছের নিচে বসি আর মালিক পাশেই দাঁড়ানো। ওরা বলে, "আমরা কিছুক্ষণ পরেই আসছি। কোথাও যাবেন না।" এটা বলে চলে যায়। আমি গাছে হেলান দিয়ে থাকতে আরামে ঘুম চলে আসে। ফজরের আজানে আমার ঘুম ভাঙে। আমি উঠে দেখি আকাশ ফর্সা হয়ে গেছে। মানিকও আছে। তখনও গাছের নিচে বসা আমি। গত রাতের ঘটনা চিন্তা করছি। এমন সময় দেখি একজন মওলানা গোছের মানুষ আমাকে দেখে ঘাট দিয়ে ভেতরে ঢুকে এসে বসে। সে আমাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করেন?" আমি তাকে সব খুলে বলি। সে তখন বলে যে, "ওই জঙ্গলটা খারাপ। ওইখানে আর কিছুক্ষণ হলেই আপনাকে মেরে ফেলত। ওইখানে অনেক খারাপ জিনিস আছে। আপনার ভাগ্য ভালো যে যারা আপনাকে পাইছে তারাও মানুষ না, তারা হলো জিন। কিন্তু ভালো জিন। তাই আপনার তাকে নিরাপদ স্থানে রেখে গেছে।" উঠে একবার চারপাশে তাকাই। তাকে আচ্ছা তা তাকায় তাকিয়ে দেখেন। আমি দেখি যে তিনি বলেন যে, "আর তারা আপনাকে কোথায় রেখে গেছে জানেন? এটা কোনো বাগান না।" উঠে একবার চারপাশে তাকিয়ে দেখি। আমি দেখি এক মাঝার সাইজের গোরস্থানের ভেতরে আমি আছি। দেখে আরো ভয় লাগে। কিন্তু ওই হুজুর আমাকে বলেন যে আমি এলাকার মসজিদের মুয়াজ্জিন। আজান দিতে যেই ছাদে উঠছি তখন আপনার ওপর নজর পড়ে। আজান দিয়ে নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসছি। ভয় পাবেন না। তারা আপনাকে গোরস্থানে রেখে গেছেন। কারণ তিনি বলছেন যে গোরস্থান অনেক নিরাপদ স্থান এবং সেই রাতে সেই গোরস্থানে আশ্রয় নেওয়ার কারণেই উনি বেঁচে গিয়েছিলেন। এই ঘটনাটা আমার কাছে বেশ ভয়ংকর লেগেছে। যদিও মানে পড়তে একটু সমস্যা হলো। বাট ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। এনিওয়েজ আমাদের যে মানে দ্বিতীয় গেস্ট ছিলেন তার একটা ছোট্ট ঘটনা আছে। সেই ঘটনাটা আমরা শুনবো। ঘটনাটা একটু উইয়ার্ড। একটু আপনার নামটা বলে আবার শুরু করেন। আমি রাপি। তো এই ঘটনাটা আমার এক কাজিনের মুখে শোনা। ওকে। আমি এই গত শীতের আগের শীতে আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের বাড়িটা মোট ঘর ৯ টা। তো ৮ টা ঘর মূল আর একটা ঘর এক্সট্রা, ওটাকে বাংলা ঘর বলা হয়। তো সেই ঘরে ওই রাতে আমি আর আমার ওই কাজিন শুই এবং তখন কাজিন আমার বলে যে, "এই ঘরে একটা ঘটনা আছে, তো শুনবে কিনা?" আমি বললাম, "হ্যাঁ, বলো, শুনি।" তো তখন তিনি ঘটনাটা বললেন যে ঘটনাটা 96 এর। ওকে। তো তখন আমার দাদার মৃত্যুবার্ষিকী, দাদার ৪০ উপলক্ষে বাড়িতে চাচা-চাচী, কাজিনরা সবাই একত্র হয়েছিলেন। হুম। তো যে কাজিন আমাকে ঘটনাটা বলতেছিলেন তার নাম শ্যামল। আর আমার আরেক কাজিন, তার বয়স ছিল তখন ৯ কি ১০ বছর। আমার আরেকজন কাজিন ছিল, নাম নিপা। তার বয়স তখন ৫-৬ বছর হবে ঘটনার সময়। ওকে। তো ওই ৪০ উপলক্ষে বাড়িতে একত্রিত হয়ে তারা ২ জন, শ্যামল আর নিপা, একদিন এই খেলা করতেছে বাড়ির পাশেই। আচ্ছা। তেমন সময় আমার আরেক আত্মীয় এসে শ্যামল ভাইকে ডেকে নিয়ে যায় হুম। যে, "আয়, তোর সাথে একটু কাজ আছে।" ওকে। তো ডেকে নিয়ে যাওয়ার পরে নিপাকে ওই লাট শ্যামলী তখন দেখে এবং তারপর সন্ধ্যার দিকে যখন তাতা এসে সবার কাছে একত্র হয় যখন সবাই, তখন নিপার একটা খোঁজ পড়ে যে নিপা কই? নিপাকে এখনো দেখা যাচ্ছে না। তো সবাই দেখে যে নিপা নাই বাড়িতে। তখন টর্চ হারিকেন নিয়ে তাকে খুঁজতে বের হয় এবং বের হওয়ার পরে তারা যখন খুঁজতেছে তখন আমার দাদি একসময় বাড়ির পাশে টয়লেটটাতে যান। তো টয়লেটটা পুরোটা টিন দিয়ে ঘেরা এবং মাটি থেকে একটু উঁচু এবং নিচ দিয়ে পুকুরটা চোখে পড়ে টয়লেট থেকে। তো আর পুকুরের উপরে ৪-৫টা গাছ ঝুঁকে আছে। ওকে। তো উনি হঠাৎ করে দেখতে পান আমার ওই কাজিনের ওড়নাটা একটা অংশ দেখতে পান। দেখতে পেয়ে উনি দৌড়িয়ে টয়লেট থেকে বের হচ্ছে চিৎকার করতে থাকেন এবং পুকুরের পাড়ে যান। ওকে। ওই ওড়নাটা পুকুরের উপরের ঝুঁকে থাকা একটা গাছ থেকে ওড়নাটা ঝুলছিল এবং নিপা আপুকে পাওয়া যায় পুকুরের পাড়ে। হুম। আম ওনার আপুর গলায় ৪টা আঙুলের দাগ পাওয়া যায় এবং
তারপর মারা যায়। তো তারপর তো বাড়িতে এমনিতেই তখন খুবই খারাপ সিচুয়েশন তখন। তারপর ওই দিন একজন হুজুরকে ডাকা হয় যে ঘটনাটা যেহেতু প্যারানর্মাল, সে কেন প্যারানর্মাল মনে হচ্ছে? একজন তো ডেকে নিয়ে গিয়েছিল, সে কে? দেখে নিয়ে গিয়েছিল তো শ্যামল ভাইকে। হুম সে আমাদের আত্মীয়ই। সে দেখে নিয়ে গিয়েছিল এবং তখন নিপা একলা হয়। হুম তারপর তাকে আর কেউ লাস্ট দেখেনি। তারপর দেখেছে পুকুরের পাড়ে। হুম। সেটাই। আর প্যারানর্মাল মনে হচ্ছে এই জন্য যে মানে আপনারা পরে শ্যামলকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে নিপাশের মানে আমরা জিজ্ঞেস করার পরেই এটা বের হয়েছে যে শ্যামলই লাস্ট ওকে দেখেছে। খেলতেছিল তারা দুজন। তার বাড়ির পাশেই। আচ্ছা। উইয়ার্ড মনে হচ্ছে এই জন্য যে যে কাপটার উপরে তো ওড়নাটা পাওয়া গেছে, একটা ওড়না কখনো উপরের দিকে ছুললে সেটা বেশি দূর যাবে না। জিনিসটা ভারী না। তো বেশ উঁচু গাত এবং শিকার ঝুঁকে আসে, ওখান থেকে ওড়নাটা ঝুলতেছে এবং আহ, ওই অবস্থায় ওরও ওখানে যাওয়ার কথা না এবং সে সাঁতার জানতো। হুম হুম তার ওভাবে ডোবারও সম্ভাবনা নেই এবং গলায় যে 4টা আঙুলের দাগ পাওয়া গেছে, প্রত্যেকটা আঙুলের দাগ মিনিমাম 1 ইঞ্চি মোটা ধরনের ছিল, যেটা মানুষের হাতের দাগ হতে পারে না। আচ্ছা, মানে অনেক মোটা মোটা আঙুলে। মোটামুটি আঙুলের 4টা দাগ এই। তো ওই দিন বাড়িতে একজন হুজুরকে ডাকা হয় যে যেহেতু এরকম প্যারানর্মাল ঘটনা, একটা বাড়ি বার্তা দিতে হবে এ ধরনের। হুম হুম তো উনি যে সবগুলো ঘরেরই 2টো করে দরজা ছিল, উনি সবগুলো দরজার উপরে একটি করে মাটির ঢাকনা লাগায়। ওকে। তো সেই মাটির ঢাকনা উনি দরজার উপরে লাগিয়ে ওনাকে ওই রাত্রে বাংলা ঘরে থাকতে দেওয়া হয়। আচ্ছা। ওনার এই কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, যে কারণে উনি বাংলা ঘরে রাত্রে থাকে। তো দেন ওই দিন হয়তো সবাই ঘুমাইতে গেছে এবং রাত 2টো-3টার দিকে হঠাৎ করে আহ, বাড়ির পাশে কোনো ঘরে যদি কাউকে বেড টেড দিয়ে পিটানো হয়, হুম হুম ঠাস ঠাস বা কোনো আসবাবপত্র লাগলে যদি ঠাস আওয়াজ হয়, সেরকম আওয়াজ শোনা যাচ্ছিল এই বাংলা ঘরটা থেকে। ওকে। তো তখন এই আওয়াজ শুনে বাড়ির সবাই ঘুম ভেঙে গেছে, সবাই উঠে ঘরটা সামনে গেছে। ঘরটার বিপর থেকে তখন কন্টিনিউয়াসলি আওয়াজটা হচ্ছে এবং সবাই দরজা থাবড়াচ্ছে যে এখন খুলতে হবে, ঘরটা তুলতেছে না কেউ। আর হুজুরের কোনো সারা শব্দ নাই। শেষে দরজায় ভেঙে ঢোকা হয় এবং হুজুরকে ওখানে ভিতরে প্রায় অর্ধমৃত অবস্থা পাওয়া যায়। হাত ধরা মানে পিটিয়ে আধমরা করে ফেলছে প্রায়, কিন্তু কেউ নাই, ভিতরে কেউ নাই। ভিতরে কেউ নাই, উনি একলা এবং আচ্ছা। এই অবস্থা। তো ওনাকে প্রথম প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো এবং সকালে উঠে তারপরে ওনাকে স্বাভাবিক হলে একটু জিজ্ঞেস করা হলো যে কি হয়েছিল আপনার? তখন বলল যে না কিছু হয় নাই, আপনি আজকে আমি থাকবো রাত্রে আরো। মানে আমরা বলছিলাম যে উনি যেহেতু আহত, উনি এখন চলে গেলে ভালো, উনি হয়ে বাসায় যাবে। কিন্তু না, উনি উনি ওই দিন থাকলেন এবং প্রত্যেকটা ওই মাটিতে ঢাকনা ছিল প্রত্যেকটা দরজার উপরে, ওই ঢাকনাগুলোর মধ্যে আবার উনি দোয়াটা আরো কিছু করলেন। পরে ওই রাত্রে উনি সেম ঘরটাতে আবার থাকলেন। ওকে। একইভাবে ওই দিন রাত্রেও 2টা-3টার দিকে ওই পিটার আওয়াজ শোনা যায়, কিন্তু এবার হুজুরের গলাটা শোনা যায়। হুম তো আবার উঠে যায় এবং হুজুর এবার দরজা খুলে এবং তখন দেখা যায় যে ঘটনাটা উল্টো। এখন হুজুরের হাতে একটা বেত দেখা যাচ্ছে এবং আশেপাশের জিনিসপত্র সব ভাঙচুর করা এবং বোঝা যাচ্ছে যে উনি ঘর মারতো, কাউকে একটু আগে কিছু একটা পরিচর্যা করতেছিলেন এবং ওই সেম পিটানোর ঠেসটা সহজে পাওয়া যাচ্ছিল। তো তখন হুজুর বললেন যে ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। এবং পরদিন যখন সকাল হয় তখন দেখা যায় যে প্রত্যেকটা ঘরের উপরে যে মাটির ঢাকনাগুলো ছিল, ওই ঢাকনাগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে ফাটল। আচ্ছা। অর্থাৎ মানে সবগুলোর মাঝখানে একটা করে দাগ আর কি। প্রত্যেকের হাতের মাঝখানে প্রত্যেকটা শাসন এবং হুজুর তো একটা রুমে ছিলেন এবং আপনাকে যখন আমি মানে ইমেলটা পাঠানোর পর যখন আপনার সাথে আমি কথা বলছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এটা করা সম্ভব কিনা, তখন আপনি বলছেন যে না হুজুর তো তার রুমে ছিল এবং আপনারা সবাই সেই রাতে ঘুমাতে পারেননি কেউ। হ্যাঁ, এবং আমরা তার রুমের সামনেই অপেক্ষা করতে পারলাম, কিন্তু দরজা খুললো না কেন? হ্যাঁ, তাহলে ওই ঢাকনাগুলোকে ফাটালো। এরপরে ঢাকনা ফাটার পরে তারপরে হুজুর এসে কি বললেন? ঢাকনা ফাটার পরে এটা সম্ভবত একটা প্রমাণ যে ওই জায়গা থেকে ওই খারাপ আত্মাটা বা খারাপ জিনিসটা চলে গেল। মানে তার মানে হচ্ছে যে হুজুর যে রিচুয়াল গুলো করেছেন তার মাধ্যমে সেই বাড়িটা নিরাপদ। তারপরে আপনারা তো ওই ঘরের মধ্যেই ঘুমিয়েছিলেন। সেদিন কোনো সমস্যা হয়েছে? এদিন আমি আসলে এই ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটা শুনতেছিলাম, তখন ওই ঘরটার মধ্যেই খুব শীত, আমার ঠান্ডা লাগছিল। তখন কাহিনীটা ওই সিচুয়েশনে ওই রাত্রে আশেপাশে ঝিঝিপোকার আওয়াজ হচ্ছে, সব কিছু মিলিয়ে বেশ ছিল যে আমার ঠান্ডা লাগছে, চোখের পানি নাকের পানি, মানে তখন আমি ভয়ে বাথরুমে যেতে পারতেছি না রাত্রে। ভাইয়াকে একটু পরে ডাকতেছে, ভাবছে এই তোর কি হয়েছে, তুই এমন করতেছিস। তো ব্যাপারটা আসলে উইয়ার্ড ছিল। রাইট।